হাম্পি, দ্য গ্রেট ইন্ডিয়ান হিস্টোরিক্যাল প্লেস। ইতিহাসের বিজয়নগর বর্তমানের হাম্পি। বিজয়নগর ছিল সমগ্র ভারতের হিন্দু সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী সাম্রাজ্য। এই সমৃদ্ধশালী সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমানের হাম্পি। এই বিজয়নগর সাম্রাজ্যের রাজাদের তৈরি প্রচুর মন্দিরের নিদর্শন এখনও পাওয়া যায় এই হাম্পিতে। তাছাড়াও এর সঙ্গে জড়িয়ে আছে রামায়ণের বিভিন্ন ঘটনা। রামভক্ত হনুমানজির জন্মস্থান রয়েছেও এই হাম্পির পাশেই কিষ্কিন্ধা পাহাড়ে। হাম্পিতে গড়ে ওঠা তৎকালীন সময়কার স্থাপত্য ভাস্কর্যগুলো এতটাই সুন্দর এবং এতটাই সমৃদ্ধশালী ছিল যে এখন তার ধ্বংসাবশেষগুলিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতিপ্রাপ্ত। তাই হাম্পিতে শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবী থেকে পর্যটকেরা আসে এখানকার এই স্থাপত্য ভাস্কর্যগুলো দর্শনের জন্য। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত এই হাম্পি। এবারে বলে দিই এই হাম্পিতে পৌঁছবেন কিভাবে। কলকাতা থেকে হসপেট পৌঁছানোর জন্য আপনারা পেয়ে যাবেন অমরাবতী এক্সপ্রেস, যার নাম্বার হলো 18047। এটি শালিমার স্টেশন থেকে ছাড়ে রাত্রি প্রায় 11:25 এবং হসপেট পৌঁছতে প্রায় 31 ঘন্টা মতো সময় নেয়। ট্রেনটি ছাড়ে সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। হসপেট থেকে হাম্পির দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার মতো। আপনি স্টেশনে নেমে অটো কিংবা লোকাল বাসে করে পৌঁছে যেতে পারেন হাম্পি। এই তো গেল ট্রেনের কথা। আর আমাদের মতো যদি রোড ট্রিপ করতে চান তাহলে আমাদের আগের ভিডিওগুলো ফলো করে নিন, দেখে নিন আমরা কোন কোন রাস্তা দিয়ে কিভাবে এসেছি। সেই ভিডিও ফলো করে আপনারা সোজা পৌঁছে যেতে পারেন হাম্পি। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করা থাকলেও সেখানে অবশ্যই গিয়ে দেখে নেবেন। এটি ব্যাঙ্গালোর থেকে 350 কিলোমিটার, গোয়া থেকে 320 এবং হায়দ্রাবাদ থেকে 380 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই তিনটি জায়গার মাঝামাঝিতে এটি অবস্থিত। আপনারা এই তিনটি জায়গা থেকেই হাম্পি পৌঁছতে পারবেন ট্রেন এবং বাস রুটে। এক্ষেত্রে নাইট সার্ভিস বাস আপনারা পেয়ে যাবেন। বাসের সময় লাগে মোটামুটি 7 ঘন্টা মতো। হাম্পি আসার উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। গোয়াতেও এই সময় ঘোরার একেবারে অনুকূল পরিবেশ। তাই আপনারা হাম্পি এবং গোয়া এই দুটি একসঙ্গে আপনাদের ট্যুর প্ল্যান। এবারে বলে দিচ্ছি হাম্পি এলে আপনারা কিভাবে এখানকার সাইট সিনগুলো করে দেখবেন। একটা অপশান হচ্ছে আপনারা অটো ভাড়া নিয়ে দেখতে পারেন। সেক্ষেত্রে এই রিজার্ভ অটো আপনাদের পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবে। অটো ভাড়া থাকে পার ডে 1500 টাকা করে। তাছাড়া আপনারা স্কুটার বা স্কুটি ভাড়া নিতে পারেন। এই স্কুটার বা স্কুটি পেয়ে যাবেন হসপেট থেকে। এই স্কুটারের ভাড়া থাকে প্রতিদিন 250 থেকে 300 টাকা। তেল কিন্তু নিজেদেরই ভরে নিতে হবে। এখানে একটা লিস্ট দিয়ে রাখলাম হাম্পির সাইট সিনের। এখানে মোট 65খানা সাইট সিন স্পট আছে। আপনারা এটি ফলো করে অনায়াসে হাম্পি ঘুরে দেখতে পারেন। হাম্পি পুরো সাইট সিন করার জন্য মোটামুটি 2 দিন সময় লাগে। এই 2 দিনের মধ্যে আপনারা হাম্পি এবং কিষ্কিন্ধার সমস্ত সাইট সিন ঘুরে দেখে নিতে পারবেন। এবারে বলে দিই হাম্পি এলে থাকবেন কোথায়। হাম্পিতে হোটেল এবং হোমস্টে আছে, কিন্তু তার সংখ্যা একটু কম। তাই হাম্পিতে যদি হোটেল ও হোমস্টে না পেয়ে থাকেন তাহলে আরামসে আপনারা হসপেট বা কমলাপুরাতে থাকতে পারেন। সেখানে হোটেলের যথেষ্ট অপশান আছে। আমরা তাই হাম্পিতে না থেকে কমলাপুরাতেই ছিলাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম হাম্পি। গুড মর্নিং ফ্রম হাম্পি। আরেকবার আমাদের চ্যানেল লিভ টু ট্রাভেলে আপনাদের স্বাগত। আজ নবমী, সবাইকে জানাই শুভ নবমীর শুভেচ্ছা। আমরা কালকে এসে পৌঁছেছি হাম্পি রাত্রিরে। কালকের ব্লগে বলেছিলাম যে আজ দেখে নেব হাম্পি সাইট সিন, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। আমরা এখন দেখে নেব হাম্পি সাইট সিনগুলো। তো হাম্পি সাইট সিনের মধ্যে তুঙ্গাভদ্রা যে রিভারটা আছে তার দুটো সাইড আছে। একটা এপাশে হাম্পি, এপাশে হচ্ছে মানে নর্থে হচ্ছে আপনার কিষ্কিন্ধা আর সাউথে হচ্ছে হাম্পি। তো মানে নদীর ওপারটা কিষ্কিন্ধা। হ্যাঁ, তো
কিষ্কিন্ধা তো আপনাদের কাছে সবার কাছেই নিশ্চয়ই জায়গাটা কিষ্কিন্ধা কি শোনা, জন্য বিখ্যাত? রামায়ণের সঙ্গে খুবই জড়িত কিষ্কিন্ধা নামটা। এটা রামায়ণে হনুমান সুগ্রীবের রাজ্য ছিল, সুগ্রীবের রাজ্য ছিল। তো চলুন আজকে প্রথমে আপনাদের ওই যেহেতু আমরা দূরে দিকটা আগে দেখিনি, ঠিক আছে, যাতে সুবিধা হয়, তারপরে সেকেন্ড হাফে আমরা কাছাকাছি করবো, হাম্পিটা করবো। তো চলুন প্রথমে যাচ্ছি কিষ্কিন্ধা, দেখে নেব সুগ্রীবের রাজ্য, সুগ্রীবের রাজ্য, সেখানকার হনুমানদের রাজ্য যেটা বলা যায়, তাই তো কিষ্কিন্ধা হনুমানদেরই রাজ্য বলা যায়, ঠিক আছে। তো সেই জায়গাগুলো ঘুরে দেখাবো, আমরাও দেখবো, আপনাদের ঘুরে দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, সঙ্গে থাকবেন। আর আবার প্রত্যেকবারের মতো আবার বলবো, আমাদের চ্যানেল লিভ টু ট্রাভেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। তো আমরা আছি, আরেকবার বলি যে আমরা আছি হচ্ছে আরাধ্যা লজ, ঠিক আছে, এটা হচ্ছে হাম্পি। তো চলুন আবার রাস্তা গিয়ে দেখা হচ্ছে। এখান থেকে অঞ্জনি হিলস, যেটা হনুমানের জন্মস্থান, দেখাচ্ছে হচ্ছে 36 মিনিট। কত কিলোমিটার? 20 কিলোমিটার। বাদিকটা চলে গেছে হচ্ছে হাম্পি, আর সোজা হচ্ছে কিষ্কিন্ধা বা গঙ্গাবতী, যেটা অ্যারো দেখাচ্ছে সেটা হচ্ছে কিষ্কিন্ধা। ওই হচ্ছে তুঙ্গভদ্রা রিভার, ওই রিভারের ওপর যে ব্রিজটা আছে, ওই ব্রিজ দিয়ে আমরা চলে যাব কিষ্কিন্ধা। তুঙ্গভদ্রা হ্রদ থেকে এই নদীর উৎপত্তি, পরে এটি কৃষ্ণা নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আগেও বলেছি চলে এসেছি হাম্পি, আর হাম্পি এইটা হচ্ছে তুঙ্গভদ্রা রিভার। তুঙ্গভদ্রা রিভার ওই পাশটাতে কিষ্কিন্ধা। তো এখন যাব প্রথমে কিষ্কিন্ধা, তাই এই তুঙ্গভদ্রা রিভারের ওপর দিয়ে ক্রস করে আমাদের পৌঁছতে হবে কিষ্কিন্ধা। এই হচ্ছে তুঙ্গভদ্রা রিভার, আর এই হচ্ছে রিভারের ওপরের ব্রিজ, যেখান দিয়ে আমরা ক্রস করে এখন পৌঁছবো কিষ্কিন্ধা, মানে ওই পাশটাতে। এবারে এগোচ্ছি আঞ্জানি হিলের দিকে। এটি হলো হনুমানের জন্মস্থান। এই হিলের ওপর একটি মন্দির করা আছে, যেটাকে হনুমানের জন্মস্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রায় 570টা সিঁড়ি অতিক্রম করে পৌঁছতে হয় এই মন্দিরে। তার জন্য সময় লেগে যায় মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো। আজ নবরাত্রির জন্য প্রচুর ভিড় আছে, দেখুন রাস্তা পুরো ভর্তি লোকজন। এই ওপরে হচ্ছে মন্দির, এই ওপরে আমরা যাবো এবার। মোটামুটি 250 সিঁড়ি পার হয়ে আছে। এই মন্দিরের ওপরে একটি পাথর রাখা আছে, যেটির ওজন প্রায় 20 কেজি, কিন্তু এই 20 কেজি পাথরটি পুরোটাই ভাসমান। এটিকে রাম পাথর বলা হয়। মনে করা হয় তৎকালীন সময়ে ভারত থেকে শ্রীলঙ্কা পৌঁছানোর জন্য যে সেতু বানানো হয়েছিল, সেই সেতু এই পাথর দ্বারাই বানানো হয়েছিল। তার মধ্যেই একটি পাথর বলে এটিকে মনে করা হয়। তাই এই পবিত্র পাথরটি দেখার জন্য অবশ্যই মন্দির অবধি যেতে হবে। জল টলটল করছে, আর ভীষণ স্বচ্ছ জল, আর জলটা পুরো কানায় কানায় ভর্তি রয়েছে। পুরো এই জায়গাটা পুরো যে লেকটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সানাপুর লেক। লেকটা বেশ বড়, এই পাশ দিয়েও ফ্লো হয়ে যাচ্ছে, আবার ওই পাশটা দিয়েও ফ্লো হয়ে ওই সামনের দিকটাতেও কিছুটা অংশ এই লেকটা রয়েছে। আর চারিপাশটা যেরকম আছে টিলা মতন, এই টিলা দিয়ে ঘেরা, চারিপাশে তিনটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হলো সানাপুর লেক। গোল ঝুড়িতে বসে কোরাকাল রাইড মূলত এই লেকটিতেই হয়ে থাকে, কিন্তু এই সময় লেকের জল বেশি থাকার জন্য লেকে কোনো রকম রাইড হচ্ছিল না। এই হচ্ছে কোরাকাল রাইড, দেখতেই পাচ্ছেন এই ঝুড়িগুলো করে নিয়ে যায়, এই জলের এই জায়গাটা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। পুরো রাইড টাইমিং হচ্ছে 45 মিনিটস অর 1 আওয়ার্স। দুরকম চার্জ আছে, মিনিমাম 500 পার পারসন। আর আমরা করছি না, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে আর জলও আজকে অনেকটা বেশি আছে, ওই জন্য আমরা করছি না। তো এই ঝুড়িগুলোতে করে নিয়ে যাওয়া হয়
নিয়ে গিয়ে পুরো ঘুরিয়ে আনা হয়। হিন্দি মুভির অনেক শুটিংয়ে এই কোরাকাল রাইড দেখা গেছে। এটা হচ্ছে একটা পুরনো স্থাপত্য ভাস্কর্য বলা যেতে পারে হাম্পির। তো বহু বহু পুরনো দেখেই বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে মানে তৎকালীন সময় এই স্থাপত্য ভাস্কর্য কতটা উন্নত মানের ছিল, কত বড় বড় পাথর দিয়ে এটা তৈরি করা হয়েছে, যেটা এখনও পর্যন্ত যার স্থায়িত্ব রয়েছে। তো জাস্ট ভাবাই যায় না যে এত বছর পুরনো একটা জিনিস এখনও পর্যন্ত এটা টিকে রয়েছে। দেখে নিন, এই হচ্ছে অংশ টুকরো হয়ে পড়ে গেছে, কিন্তু এটা সম্ভবত ব্রিজই ছিল, মানে এই পোর্শনের ওপরটা দিয়ে এটা ব্রিজই ছিল। এটি হনুমান হিল। এখানে যেটিকে হনুমান হিল বলা হচ্ছে সেটি দূর থেকে দেখলে মনে হবে যেন একটি হনুমানের মুখ, তাই এটিকে বলা হচ্ছে হনুমান হিল। আপনারা যদি এই জায়গাটিতে থাকতে চান তাহলে এখানে বেশ কিছু থাকার অপশান আছে। তার কিছু হোটেলের নাম শেয়ার করে রাখলাম, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। চলে এসেছি চিন্তামণি টেম্পল। এই হচ্ছে চিন্তামণি টেম্পল, বহু বহু যুগ পুরনো, এর সঙ্গে রামায়ণ রিলেটেড আছে। তাহলে ভেবে নিন যে এই মন্দিরটা কতটা পুরনো। তো সেই থেকে এর মানে সৌধ, এই মন্দিরের সৌধ এখনো পর্যন্ত টিকে রয়েছে, এটাই আশ্চর্যের বিষয়। আর এখানকার যেটা হিস্টোরিক্যাল মানে যেটা আর কি জানা যায়, যেটা হিস্টোরিক্যাল ব্যাপার, সেটা হচ্ছে রাম এখানে হনুমানের সঙ্গে মিট করেছিলেন এবং তার অঙ্গুরিও দিয়েছিলেন সীতাকে দিয়ে দেওয়ার জন্য, যাতে সীতা হনুমানকে দেখে চিনতে পারে যে রামই তাকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। তো এইটা হচ্ছে সেই পবিত্র জায়গা যেখানে রাম হনুমানকে তার আংটিটা দিয়েছিলেন সীতাকে দিয়ে দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে এখানকার মাহাত্ম্য। এই গুহাটি হলো রাম গুহা, আর এই ওপরে যে পাথর দেখতে পাচ্ছেন এটি হলো রাম পাথর। দেখতেই পাচ্ছেন এখানে খোদাই করা রয়েছে শ্রীরামের সঙ্গে হনুমান এবং আরো অনেকে মিলে এখানে আর কি আলাপ আলোচনা হচ্ছে। তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে রাম হনুমানকে নিজের হাতের আংটি খুলে দিয়েছিল এবং বলেছিল সীতার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে সীতা বুঝতে পারে যে হনুমান শ্রীরামেরই পাঠানো একজন আর কি প্রতিনিধি। তা সেই জন্য রাম নিজের পরিচয়পত্র হিসেবে তার আংটিটা খুলে হনুমানকে দিয়ে সীতার কাছে পাঠায়। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে বসে সেই সম্পর্কে সমস্ত কিছু আলাপ আলোচনা হয়েছিল। দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর, একদম নিস্তব্ধ, মানে একদম মেডিটেশন করার মতন একটা জায়গা। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও একটা যেন শান্তি, মনে একটা শান্তি চলে আসে। তো জায়গাটা এতটাই সুন্দর। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে ফ্রাইড রাইস আর সাথে মশলা চিকেন। রয়েছে স্পাইকি স্পট রেস্টুরেন্টে, আমরা লাঞ্চটা এখানে করে নিচ্ছি। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, খেতেও বেশ, ফুড কোয়ালিটিও বেশ ভালো।
আমরা চলে এসেছি ভিমাস গেটওয়ে। তো এখানটাতে জাস্ট ঢুকতেই মানে ওদিক দিয়ে আসতে হয়েছে, এটা আমরা এখন ভেতরে দাঁড়িয়ে রয়েছি। একটা খুব সুন্দর তোরণ, এখনও এর ডিজাইনগুলো কতটা প্রমিনেন্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত বছর পুরনো একটা সৌধ এত সুন্দরভাবে এখনও রয়েছে। আর ভেতরে আসার পর দেখতে পেলাম এইখানটায় রয়েছে একটা হনুমানজির মূর্তি, খুব সুন্দর, এবং দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি খোদাই করা। তো সব মিলিয়ে জায়গাটা ভীষণই সুন্দর, মানে একটা অন্যরকম অনুভূতি হয় ঠিকই। এত পুরনো সৌধগুলোতে এলে, এত পুরনো কোনো কিছু দেখলে সত্যি মানে মনটা চলে যায় সেই যুগেই। তো যাই হোক, এখানে এলে এটা মিস করবেন না। একটু মেন রাস্তা থেকে একটু ভিতরে আসতে হয়, রাস্তার ধারেই বোর্ড দেওয়া আছে ভিমাস গেটওয়ে বলে, গেটওয়ে দিয়ে অ্যারো দেওয়া রয়েছে। তো সেই রাস্তাটা ধরে জাস্ট একটু এলেই আপনারা পেয়ে যাবেন জায়গাটা। যেখানে এটা হচ্ছে জ্ঞানকীর্তি টেম্পল। তো এটি 17তম জৈন তীর্থঙ্করকে ডেডিকেটেড করা হয়েছিল। তো চলুন ভেতরটা দেখে আসি কীরকম আছে এখনো। চলে এসেছি মন্দিরের ভিতরে। তো ভেতরে এখন কোনো ভগবানের মূর্তি রাখা নেই, জাস্ট মন্দিরের স্ট্রাকচারটাই রয়েছে। আর ভেতরটা অন্ধকার একদম, আর পাথর খোদাই করে সুন্দর করে ডিজাইন করা রয়েছে। এই হচ্ছে মন্দিরের ভেতরকার জায়গা। এবারে চলে এসেছি বিরূপাক্ষ টেম্পল। বিরূপাক্ষ হলো শিবেরই একটি নাম। এটি হলো হাম্পির একমাত্র মন্দির যেখানে নিয়মিত পুজো হয়ে থাকে। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। এই দিন দুর্গাপুজোর নবমীর দিন ছিল, তাই ঠাকুরকে বাইরে বার করে ঘোরানো হয়েছিল। সুলতান রাজারা হাম্পির সমস্ত মন্দিরকে ধ্বংস করলেও কেন এই মন্দিরটিকে ধ্বংস করেনি, এটাই একটি বিস্ময়। বলা হয় বিজয়নগর রাজ্যের রাজারা নাকি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেনি, তাই সুলতানরাও এই মন্দিরটি ধ্বংস করেনি। বিজয়নগর রাজ্যের রাজার প্রতীক শূকরের ছবি থাকায় সুলতানরা এটিকে হারাম মনে করায় এর ভেতরে প্রবেশ করেনি। কারণ যাই হোক, এই মন্দির এখনও অক্ষত। দেবাদিদেব মহাদেব এখানে বিরূপাক্ষ রূপে পূজিত হয়ে থাকেন। তৎকালীন হাম্পি সাম্রাজ্যের সর্ববৃহৎ মন্দির বিরূপাক্ষ মন্দির, এটি 7th সেঞ্চুরিতে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দিরের কাজ দেখলে এখনও বোঝা যায় যে কত সুদক্ষ কারিগর দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এর কাজ দেখলে বলতে হয় সত্যি তৎকালীন সময়ের কারিগরেরা প্রশংসার যোগ্য। নবরাত্রি চলার কারণে মন্দিরটি বেশ সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত ছিল। তাছাড়াও অনেকে এসেই মন্দিরে প্রদীপও জ্বালছিল। নবরাত্রির মধ্যে আসতে পেরেছি বলেই হয়তো এত সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো দেখেছি এবং প্রদীপের আলোকসজ্জায় সজ্জিত দেখেছি। অন্য সময় এলে হয়তো এই জিনিসটা দেখা পাওয়া যাবে না। এটি হলো 100 বছরের পুরনো হাতি লক্ষ্মী। বন্ধুরা, কিষ্কিন্ধ্যা সাইট সিইং করে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর আমরা যে হোটেলটা নিয়েছি সেটা আগেই বলেছি, এটা হচ্ছে আধ্যা লজ। আর এটা হচ্ছে কমলাপুর, মানে হাম্পি থেকে 3 কিলোমিটার আগে। যেহেতু টুরিস্ট সিজন আর প্রচুর টুরিস্ট দশেরা, ওর জন্য হাম্পিতে হোটেল যেহেতু কম আছে, তাই হোটেলের রেটও অনেক বেশি। তাই আমরা হাম্পি থেকে জাস্ট 3 কিলোমিটার আগে কমলাপুরে লজ নিয়েছি, রুম নিয়েছি। খুবই ভালো রুম। আমরা মানে যে রুমটা নিয়েছি তাতে 2টো রুম আছে, একটা কিচেন আছে। তো সেই কিচেনে আমরা নিজেরাই রান্না করে নিচ্ছি। আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন, তাই তো?
আজকে আমরা চিকেন নিয়ে এসেছি, তো চিকেন রান্না করে দিচ্ছি। তো দিয়ারিয়া কিছু বলবে। দিয়ারিয়া, তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। এই রুমটা তো কেমন লাগছে? বড় ভালো লাগছে। তো এটা কিন্তু হোটেল বলা যাবে না, এর উপরে একটা মানে মনে হচ্ছে ফিলটা করছে অনেকটা বাড়ি, মানে ফিল করছে অনেকটা বাড়ির মতো ফিল করছে। তার কারণ দুটো রুম রয়েছে, টিভি, ফ্রিজ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুমটা, একবার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তারপর মধু কিচেনে আছে, তো মধুর সাথেও গিয়ে একবার দেখা করাচ্ছি। আর আপনারা দেখছি যে কি আজকে মেনু হয়। বলো। আমরা আছি হচ্ছে হাম্পিতে। বলো। আমরা আছি হচ্ছে হাম্পিতে। হাম্পিতে খুব এনজয় করছি, কালকে যাবো গোকর্ণা। তো আজকে সেই হোটেলটাই আছি। সেই হোটেলটা একদম ঘরের মতন, বোঝা যাচ্ছে না এটা হোটেল। তোমার কি মনে হচ্ছে? তুমি দাও। লাগছে কি এই হোটেলটা আমাদের সত্যি এটা ঘর। এখানে চিকেন রান্না হচ্ছে। আর তুমি আজকে রাতে কি খাবে? চিকেন। ওয়াও, তোমার ফেভারিট? কষা চিকেন। ও বাবা। আবার ফ্রিজ আছে, আবার হলো রান্নাঘর আছে, আবার হলো ওই কি যেন বলে টিভি আছে, আবার বেড আছে। সুন্দর। হ্যাঁ, আমাদের আবার গ্যাস আছে, এই জন্য আমরা চিকেন রান্না করতেছি। যাদের গ্যাস নেই তাও এখানে গ্যাস দেয়াই আছে। তো তোমাদের কেমন লাগছে? তোমরা ভিউয়ার্সদের কি হাম্পি আসতে বলবে? হ্যাঁ, নিশ্চয়ই আসতে বলবো। আর এখানে তো দারুণ লাগছে। তো আমাদের ভিউয়ার্সকে কি বলবে? আমাদের চ্যানেল লাইফ ট্রাভেলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আর হলো হাম্পিতে এলে সব স্পট ঘুরে নেবেন ভালো করে। আজকের মতন টাটা। এই হচ্ছে আমাদের রুমটা, খুবই ভালো, মানে অগোছালো হয়ে রয়েছে, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, টিভি আছে, ওপরে ফল সিলিং, লাইট, খুবই ভালো। আবার একটা আয়নাও দেওয়া আছে। এই হচ্ছে আরেকটা রুম। এখানে টিভি দেখতে ভুলবেন না। এই হচ্ছে আরেকটা রুম। এই রুমটাও খুব সুন্দর, বাপ্পা বসে আছে। এই হচ্ছে ফল সিলিং, লাইট ফাইট খুবই সুন্দর। সামনে হচ্ছে কিচেন, স্টেট হচ্ছে টয়লেট, আর এই হচ্ছে ব্যালকনি। তো এবার একবার কিচেনে যাই, দেখি কি আছে। চিকেন কষা, চিকেন আমরা আজকে কি করছি? আজকে আমরা নিজেরা রান্না করে খাচ্ছি, মানে রোজই তো খাচ্ছি, আজকে একটু স্পেশাল, মানে আজকে চিকেন আনা হয়েছে, নিজেরা বাজার করে এনেছি চিকেন। এটা মশলা মানে সবে পেঁয়াজটা দিয়ে ভাজা হচ্ছে, শুরু হয়েছে আর কি সবে। আচ্ছা। আর চিকেন এখানে। আর এদিকে চিকেন ধুয়ে রাখা হয়েছে। চিকেন ধুয়ে রাখা হয়েছে। আমরা এখান থেকে চিকেন কিনে এনেছি। চিকেন কত করেছে? 1 কেজি আনলাম 200 টাকা কিলো, তাই তো? হ্যাঁ, 200 টাকা কিলো। আবার বাসন আছে, আবার আরেকটা গ্যাস সিলিন্ডার আছে। খুবই সুন্দর, মনে হচ্ছে একদম ঘরের মধ্যেই রয়েছে। এখানে ফ্রিজ আছে, ফ্রিজে চাইলে রান্না করে রাখাও যাবে। জলের বোতল আছে, বাজার করে রেখেছি আমরা, শসা, টমেটো সবই আছে আমাদের। দেখি আমরা কি কি বাজার করেছি। আমরা শসা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আলু তো আর ফ্রিজে রাখা যায় না, ওটা বাইরেই আছে। ধনেপাতা আছে। আর এখানে রান্নাঘরের পুরো সেটআপ আছে, থালা বাসন রাখা আছে, গ্লাস রাখা আছে, চাইলে এখান থেকে নিয়েও খাওয়া যায়। আমরা খেয়েছি এখানে, ওদের থালাতেই খেয়েছি। গ্লাস আছে, হ্যাঁ এখানে গ্যাস আছে, চাইলে যদি বলেন যে ওরা সিলিন্ডার ব্যবস্থা করে দেবে। আমরা নিইনি, আমাদের যেহেতু নিজেদের ওভেন আছে, আমরা আমাদেরটা দিয়েই করছি। দেখে নিন, একটা মডিউলার কিচেনের থেকে কম কিছু না, মানে একদমই ঘরোয়া পরিবেশ, মনে হচ্ছে আমরা বাড়িতেই আছি। বেশ ভালো লাগছে, এলে থাকতে পারেন, মানে একটা ফ্যামিলির মতন হয়ে বেশ ভালোই লাগছে আমাদের। আপনারাও এলে ট্রাই করতে পারেন, থাকতে পারেন এখানে, ভালো লাগবে। চিকেনটা এখন রান্না করে নিই, আর দাঁড়িয়ে থাকবো না, রাতও হয়ে গেছে। তো খাওয়ার সময় আবার দেখাবো
আর সবার কাছ থেকে জানবো যে চিকেনটা কেমন হয়েছে। যদি চিকেন ভালো হয় তাহলে চিকেন রেডি, ভাত রেডি, আমরা এখন ডিনার করে নিচ্ছি। আমাদের 4 জনের জন্য বিয়ারিয়াও খাবে, তো আপাতত 2 প্লেট এসছে, আর 2 প্লেট ওরা নিয়ে আসছে। আমরা আজকে ডিনার করে ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, মানে কালকে সকালে। চলুন, আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।